আসসালামু আলাইকুম। আজকে আমরা রান্না করব গরুর মাংস। তো গরুর মাংস অনেকভাবেই রান্না করা যায়, খুব সিম্পলভাবে যেগুলো করা যায় সেগুলোই আপনাদের দেখাচ্ছি। কারণ আপনারা নেটে খুঁজলে সব গরুর মাংসের কালিয়া কালা ভুনা কেমন করে পাওয়া যায় সবই জানবেন, কিন্তু সিম্পলি আমরা ব্যাচেলাররা যেরকম বাসায় রান্না করে খাবো, মানুষ যেরকম রান্না করে তার রেসিপিগুলো পাওয়া খুব মুশকিল। তো আজকাল অনেক জায়গায় পাওয়া যাচ্ছে, তাই আমিও একটা দিলাম। দেখেন, এরকম অনেকভাবেই গরুর মাংস রান্না করা যায়। তো রান্না করতে গেলে প্রথমে আপনার লাগবে গরুর মাংস, অবশ্যই গরুর মাংস লাগবে। আমি সাধারণত চর্বি ছাড়া গরুর মাংস পছন্দ করি। আমি খুব কম চর্বিওয়ালা গরুর মাংস নিই। যেগুলো সাদা দেখতেছেন ওগুলোকে ওরা কুড়ুলি না কি বলে, অ্যাকচুয়ালি এগুলো কোনো চর্বি না, থাকলে ফ্যাট ফেলে নেবেন, আপনারা রাখতেও পারেন। হাড় সহ গরুর মাংস এখানে আছে পরিমাণ মতো। প্রত্যেক রেসিপিতে আছে এতখানি 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 লাগবে, এইগুলো কোনো কিছু নেই, পরিমাণ মতো। আমি দেখতেছি আমার এতখানি মাংস আছে, এর মধ্যে কতটুকু হলুদ দেওয়া যায় দেখেন। আর লাগবে এই যে মশলাগুলা এখানে আছে দেখেন। মশলাগুলোর মধ্যে এটা হচ্ছে ধনিয়া, জিরা, মরিচ, হলুদ, তেজপাতা, এলাচি। আমি এগুলো ভেঙে গুঁড়া করে নিই, অনেকটা গুঁড়া টাইপের করে নিই, আমার মনে হয় এতে বেশি স্মেল আসে। দারচিনি, পেঁয়াজ কাটা, দুই রকমের পেঁয়াজ কাটা আছে। এই পেঁয়াজ কাটাটা একদম পাতলার দরুন এটা মনে করেন আমি যখন পেঁয়াজটা ভাজবো এটা অনেকটা বেরেস্তা হয়ে যাবে, আর এই পেঁয়াজগুলো গলে যাবে। তার মানে বেরেস্তার ফ্লেভারটাও পাইলাম, নর্মাল পেঁয়াজটাও পেলাম। আর এর কাঁচামরিচ, এই হচ্ছে বেসিক মশলা। দেখেন না, আবার ধনিয়া, জিরা, মরিচ, হলুদ, তেজপাতা, এলাচি, দারচিনি, লবঙ্গ আমার কাছে নাইও, ব্যবহার করবো না আমি। কাঁচামরিচ, পেঁয়াজ, আর এখানে আছে আদা রসুন বাটা, আগে আমি বেটে ফ্রিজে রেখে দিই, দেখে এরকম লাগতেছে। লবণ, আলু আর তেল, বাস এই হচ্ছে বেসিক মাংস রান্নার জন্য লাগবে। আর আলুগুলা আমি সাধারণত চোচা সহ খাই, সেই জন্য চোচা সহই রাখছি। আপনারা চোচা ফেলে ছিলে নিয়ে নিতে পারেন। ছিলে নিলে আগে কাটবেন না আলুগুলাকে, কারণ আলুটা কিছুটা কালো হয়ে যায় বাতাস লাগলে। সেই জন্য আলুটা রেখে দিবেন ঠিক দেওয়ার আগে, মানে আলুটা মাংসে দেওয়ার আগে আপনারা তখন স্লাইস করে নিতে পারেন। এর আগে কাটলে আলুটা পানিতে ভিজায় রাখতে হবে। আপনি ভিজায় রেখে যদি আগে কেটে রাখতে চান ভিজায় রাখবেন, আর তা না হলে শেষের দিকে কেটে দিলেই আর আলুটা কালো হবে না, আলুটা একটু কালচে হয়ে যেতে থাকে। তো বেসিক্যালি এই হচ্ছে আমাদের গরুর মাংস রান্নার সমস্ত জিনিস, তেলটা ছাড়া। তেলটা আমার বোতলের মধ্যে আছে, দেখাইলাম না। তেল কেমন করে দিতে হয় আপনারা নিজেরাই জানেন। আর বাকি সব কিছু হচ্ছে আপনারা অনুমান করে নেবেন, কে কতটুকু হলুদ খাবেন, কে কতটুকু মরিচ খাবেন। আর এলাচি দারচিনি এরকম তিন চারটা করে দিলেই হয়ে যায় মোটামুটি 1 কেজি মাংসে। এগুলোর তেমন কোনো কিছু নাই। আর বড় কোনো কিছু দেখাইতে গেলে আপনাদের বলতে হইতো যে হ্যাঁ এটা এই করবেন ওই করবেন, অমুক তমুক। যত পেঁচাবো তত আপনাদের কাছে মনে হইতে পারে খুব ইম্পর্টেন্ট। আসলে ব্যাপার খুব সিম্পল, রান্না করা খুবই সহজ জিনিস একটা। আসেন রান্নাটা করে ফেলি। প্রথমে চুলা গরম করে আমি তেল দিব। তেল দিলাম, এর মধ্যে আগে থেকে একটু তেল দিয়ে রাখছিলাম গরম করার জন্য। যাই হোক, একা একা আমার করতে হচ্ছে, আমি ভিডিও করতেছি প্লাস আপনাদের রান্নাটাও করতেছি, একটু অসুবিধা হইতে পারে, জাস্ট বেয়ার উইথ মি। তেলটা একটু গরম হইলে আমি এর মধ্যে পেঁয়াজগুলা দিয়ে দিব। পেঁয়াজগুলা একটু ভাজা হোক। আপনার কিছু পেঁয়াজ যখন একটু বেরেস্তার মতো হয়ে যাবে, যেগুলো চিকন করে কাটছিলাম, ওগুলো একটু লাল লাল হয়ে গেলে বাকি মশলাগুলো দিব। পেঁয়াজ ভাজা হোক, আপনাদের দেখাচ্ছি আমি। পেঁয়াজ ভাজা হচ্ছে, এর মধ্যেই আপনারা দেখতে পারেন কিছু কিছু পেঁয়াজ অলরেডি লাল হয়ে গেছে, দেখতে পাচ্ছেন বেরেস্তার মতো পুড়ে গেছে। মানে আমার যে প্ল্যানটা ছিল সেটা মোটামুটিভাবে কাজে দিচ্ছে। পাতলাগুলা বেরেস্তা হয়ে যাবে, আর বেশিগুলা মানে মোটা করে যেগুলো কাটা হয়েছে সেগুলা নর্মাল একটু ট্রান্সপারেন্ট হয়ে যাবে, মানে স্বচ্ছ হয়ে যাবে, তাই আমার যথেষ্ট হয়ে গেছে। এখন এর মধ্যে আমি দিয়ে দিব হচ্ছে তেজপাতা। গরম মশলার মধ্যে তেজপাতাটা আগে দিতে হয়, একটু ভাজতে হবে তেজপাতাটা। আর দারচিনি, এলাচি। হালকা ভাজবো, ভাজলে একটা সুন্দর গন্ধ বের হওয়ার কথা, বের হবে। তেজপাতা একটা গরম মশলার গন্ধ বের হয়। খুব
বেশি না, 2-3 মিনিটের পর ভাজার পরেই যখন দেখবেন যে মোটামুটি শুকায় গেছে, সব কিছু একটু কাজ ক্লোজ-আপে দেখাই, পেঁয়াজগুলো এরকম হয়ে যাচ্ছে বেরেস্তার মতো প্রায়, তখন আমি আদা রসুনটা দিয়ে দিব। দিয়ে এর মধ্যে অল্প একটু লবণ দিব, কারণ আমার হলুদ ভাজতে হবে। হলুদ লবণ না দিলে হলুদের রঙটা চলে যায়, সবসময় খেয়াল রাখবেন। অনেকে যখন হলুদ আপনারা বিভিন্ন পাতা টাকা বিভিন্ন কিছু দিতে যান, যদি আগে একটু লবণ দিয়ে দেন, না হলে হলুদের কালারটা চলে যায়। এখন আমি বাকি গুঁড়া মশলাগুলো দিয়ে দিব। এখন এর মধ্যে আমি একটু অল্প পানি দিয়ে দিব। এখান থেকে দিলে অন্তত লেন্সটা রক্ষা পাচ্ছে, ঘোলা হয়ে যাচ্ছে না। যাই হোক, এখন এটা কতক্ষণ ভুনবো, ভুনে যখন এটা তেলের উপরে চলে আসবে আপনারা বুঝবেন, আমি দেখাবো। এটা বড় মেয়েদের একটা টান, তেলের উপরে চলে আসা, তার মানে যখন পানিটা শুকায় যাবে এবং তেলগুলা দেখা যাবে, তখনই আমরা এর মধ্যে মাংস দিব। ওটা হচ্ছে ভুনা, মানে যে কোনো কিছু ভুনার শেষ পর্যায়ে তেলের উপরে চলে আসা। অনেক সময় শুনবেন, বুঝবেন না, কিন্তু মিনিংটাই হচ্ছে তেলটা যখন ছেড়ে দিবে মশলাটা। বেশিক্ষণ লাগে না, 2-4 মিনিটের মধ্যে দেখবেন যে আপনার এই যে তেলগুলা ছেড়ে দিচ্ছে, তেলগুলো আলাদা হয়ে গেছে, যে দেখতে পাচ্ছেন পাশে পাশে মশলাটা একটু বাদামি বাদামি হয়ে গেছে, তার মানে এটা ভুনা হয়ে গেছে। এটা যখন ভুনা হয়ে গেছে, এর মধ্যে আমরা এখন মাংসগুলাকে দিয়ে দিব। আপনারা দেখতে পাচ্ছেন যে আমি পানি সহ মাংসগুলোকে দিয়ে দিলাম। একটু মাংস থেকে যে পানিটা ছাড়ছে, সেই পানিটা দিলেও ক্ষতি নাই, কারণ আমি অনেকক্ষণ আগে মাংস বের করে রাখছিলাম। আলটিমেটলি পানিটা ওর মধ্যেই ছাড়বে। আর অনেকে ঘৃণা করতে পারেন যে রক্ত আলা পানি দিলেও মুক্ত মুখ, মাংসের মধ্যে রক্ত না থাকলে মাংস এক ফোঁটা মজা লাগবে না। সবসময় মনে রাখবেন, মাংস ধুবেন কাটার আগে, কাটার পরে মাংস আপনি যত ধুবেন রক্ত বের হয়ে থাকবে। অনেকে কিমাও ধুন, যেটা করা সম্পূর্ণ উচিত না, কোনো টেস্ট থাকে না এই বিদায়। এবং মানুষ মাংসাশী প্রাণী, আপনারা যতই ঘৃণা করেন, যতই মানতে অস্বীকার করেন, যাই করেন না কেন, রক্তটার জন্যই টেস্ট পান। রক্ত না থাকলে মাংস কেউ খাইতো না। এখন আমি মাংসটাকে নেড়ে চেড়ে একটু মশলার সাথে মিশিয়ে দিব। আর একটু অসুবিধা হচ্ছে, কারণ এক হাতে রেকর্ডিং করতেছি আর এক হাতে মাংসটা নাড়তেছি, নাড়া যাচ্ছে না। যাই হোক, সামাও নেড়ে মিশে গেলেই হয়ে গেল। মাংসটা ভালো মতো মিশানো হয়েছে মশলার সাথে, প্লাস বলকও প্রায় এসে গেছে, পানিও ছাড়তেছে। এখন আমি জাস্ট মাংসটাকে ঢেকে দিব। ঢেকে 15-20 মিনিট এমনি হালকা জালের মধ্যে রাখবো। জালটা আমি একটু কমায় দিব, হালকা জালে রাখবো, যাতে জালটা একটু কমায় দিলাম, হালকা জালে থাক। এতে 20-25 মিনিট থাকুক, মাংসের পানিটাও টেনে যাবে এবং মাংসটা কিছুটা সিদ্ধও হয়ে যাবে। প্রায় 6-7 মিনিট হয়ে গেছে, দেখি কি অবস্থা। দেখেন মাংস এখন আরও অনেক পানি ছেড়ে দিছে, পানি ছেড়ে এটা ফুটতেছে, টকবক করে যাই হোক, সিদ্ধ হয়ে যাবে ইনশাল্লাহ। আবার নাড়াটার দরকার নেই, নাড়া দিলেও কি না দিলেও কি, আরও 5-7 মিনিট পরে পানিটা আরেকটু শুকায় যখন যাবে, তখন দেখি কি অবস্থা হয়। বেসিক্যালি পানিটা শুকায় গেলে আমাদের মাংস রান্না প্রায় শেষ। একটু আলু দিয়ে তারপর পানি দিয়ে দিতে হবে, তারপরও পুরাটা দেখেন যদি আপনারা একটু দেখতে চান। এছাড়াও আমার কাছে জালটা একটু বেশি মনে হচ্ছে, আমি জালটা একটু কমায় দিই।
আপনারা এই ধরনের জাল রাখার চেষ্টা করবেন। জালটা আসতে থাকবে হচ্ছে। এখন যেরকম আগুন আছে, আগুনটা চলে, এর থেকে আরেকটু কম হইলে ভালো হইতো। একটু যদি কম করা যেত ভালো হয়। একটু আমি কমায় দিয়ে দেখি। অল্প আছে রাখলে মোটামুটিভাবে মাংসটা সিদ্ধ হয়ে যাবে, কিন্তু একদম গলে যাবে না। তাহলে বেশিক্ষণ আর চাপাচাপি করতে হবে না, বেশিক্ষণ রান্না করতে হবে না, পোড়াইতে হবে না। হালকা আছে রানলে মাংসটা আলটিমেটলি একটু সময় লাগে কিন্তু সিদ্ধ হয়ে যায় খুব সুন্দর। এই ফাঁকে আমি টেম্পারেচার আর একটু কমাই দিলাম, মানে টেম্পারেচার বলতেছে আগুনটা আর একটু কমাই দিলাম। এখন মোটামুটি অনেক হালকা আছে। আপনারা যদি পারেন এরকম বা দুইবার রান্না করতে করতে আপনাদের হাত এসে যাবে অ্যাকচুয়ালি। দেখেন এই আঁচটা দেওয়ার পরে মাংসর বলক আসতেছে, কিন্তু খুব একটা চড়ে ফুটতেছে না। এরকমভাবেই চলুক। আরও 7-8 মিনিট রাখলেই ইনশাল্লাহ মোটামুটি মাংসটা, পানিটাও কমে যাবে, প্লাস মাংসটাও হওয়ার কাছাকাছি চলে আসবে। শুধু ঢেকে দিয়ে অপেক্ষা করি। মিনিট 10 পার হয়ে গেছে। এখন আমি খুলে একটু দেখবো যে কি অবস্থা। নেড়ে দিয়ে দেখি। খারাপ না, হালকা জালে হচ্ছে। হোক, একটু টিপে দেখি একটা মাংস। না, আরো কিছুক্ষণ লাগবে। যাই হোক, সুন্দর একটা স্মেল বের হচ্ছে। এটাকে আবার ঢেকে দিব আরো 8-10 মিনিটের জন্য। মাংসকে তাড়াহুড়া করে লাভ নাই। যদি আপনি প্রেসার কুকারে রান্না করেন, স্লোলি হচ্ছে, স্লোলি হোক। আরো 5-6 মিনিট হয়ে গেছে। দেখি এখন কি অবস্থা। একটা মাংসটা একটু টিপে দেখি। না, আর একটু সময় লাগবে। আচ্ছা, আমি এখন একটা কাজ করব, আপনারা এটা পরে করবেন। আমি অ্যাকচুয়ালি এখন আলুগুলা দিয়ে দিব, কারণ আমার আলুগুলো আমি চাই যে অনেক সময় আলু সিদ্ধ হয়ে গলে যায় না, ঠিক সেই অবস্থা করার মতো। আপনারা আলুগুলো একটু কাঁচা কাঁচা মানে নর্মাল আলু যান তারা পরে দিতে পারেন, কিন্তু আমি যেহেতু চাই যে এটা সিদ্ধ হয়ে গলে যায় সেই জন্য আমি আগে দিব। মানে গললে বেশ একটু বিরিয়ানি টাইপের ভাব লাগে আর কি, আমার কাছে মজাই লাগে। সেই জন্য আমি আগে দিয়ে আলুটাকে মিশাই দিয়ে, যেহেতু পানি আসছে সেহেতু দিয়ে দিলাম। এগুলার কোনো নির্দিষ্ট ধরা বাঁধা নিয়ম নাই। আলুটা সাধারণত শেষে দেয়, কারণ অল্পতে গলে যায় দেখি। তো আমি আগে দিয়ে দিলাম, কারণ আমি চাই আমার আলুটা একদম গলে যায়। আবার ঢেকে দিব। আপনারা এই অংশটুকু না করলেও পারবেন। আরো প্রায় 7-8 মিনিট পার হয়ে গেছে। মাংসটা পানি প্রায় টেনে যাচ্ছে। মোটামুটি কিছুটা সিদ্ধ হয়ে আসছে মাংসটা, আমি দেখলাম। এখন আমি একটু শক্ত শক্ত খেয়ে আমার জন্য সিদ্ধ হয়ে গেছে মাংস। এখন আমি এটার মধ্যে আরো অল্প একটু পানি দিয়ে ঝোলটা করার ব্যবস্থা করব, যাতে ঝোলটা হয় এবং আলুটা পুরোপুরি সিদ্ধ হয়ে যায়। আলুটা মোটামুটিভাবে সিদ্ধ হয়ে গেছে। আমি একটা কাঁটা চামচ কিংবা যে কোনো কিছু দিয়ে দেখলেই পারি। এই যে এখন আলুটা মোটামুটি সিদ্ধ হয়ে গেছে, ঢুকে যাচ্ছে ভিতরে, ঢুকে যাচ্ছে। যখন ঢুকে যাবে তখন সিদ্ধ হয়ে যাবে, কিন্তু আমি এটা গলা গলা চাই যেহেতু, সেহেতু আমি এটাকে একটু নেড়ে আর একটু পানি দিয়ে ফাইনাল জালে বসায় দেবো, যাতে ঝোলটা থাকে। আমি আর মাংসটাকে কষাইলাম না, যেহেতু আমি মশলাটাকেই কষাই নিছি, সেই জন্য আর মাংস কষানোর দরকার হইল না আমার। না হলে আমি কষাইতাম, আর আমার পাত্র অত বড় না। তো যাই হোক, এটা হচ্ছে নর্মাল একটা মাংস রান্না আপনাদের দেখালাম। আমি একটু পানি দিয়ে দিব, পানি দিয়ে এখন ফাইনালি এর জন্য বসাই দেবো। ঝোলের জন্য পানিটা কমে গেলেই আমার ঝোলটা হয়ে যাবে। যথেষ্ট পরিমাণ ঝোল আমি খাই। একটু নেড়েও দিলে নিচেরটা উপরে চলে আসলো, উপরটা নিচে, ব্যাস। তারপরে এর মাঝখানে আপনারা একটা কাজ করবেন, লবণটা একটু টেস্ট করে দেখবেন, কারণ আলু কিন্তু প্রচন্ড লবণ টানে। আপনারা যখন লবণ দিবেন তারপর যদি আলু দেন, আমি যদি আলুগুলো ছিলে দিতাম তাহলে আরো বেশি লবণ টানতো। আমি না ছিলে দিচ্ছি, কারণ আমি আলু স্কিনটা, পটেটো স্কিনটা খাইতে পছন্দ করি। এখন আমরা এখানে মাগনা পাচ্ছি দেখে খাচ্ছি না, বিদেশে হইলে পয়সা দিয়ে কিনে খাইতে হইতো এটা। আর লবণটা একটু টেস্ট করে নেবেন, লবণ ঠিক হয়েছে কিনা। আমারটায় আর একটু লবণ লাগবে, একটু লবণ কম হয়ে গেছে, আমি আবার লবণ দিয়ে দিব। লবণ আপনারা যে কোনো সময় দিয়ে নিন, তো মাঝামাঝির দিকে টেস্ট করে দেখলেই ভালো হয় আর কি। আলু প্রচুর লবণ এবং তেল টানে। আমি যেহেতু আলুটাকে আপনার চোচা সহ দিছি, লবণও কম টানবে, তেলও কম টানবে। আর ইউজুয়ালি যদি চোচা ছিলে দিতাম, আলুটাকে ছিলে দিতাম, তাহলে প্রচুর লবণ এবং তেল টানতো। যাই হোক, এখন চুলাটাকে একটু বাড়ায় দিই, বাড়ায় দিয়ে বড় বেশি একটু শুকনা শুকনো হয়ে গেলে আমার মাংসটা রান্না হয়ে গেল।
যতক্ষণ হয়ে গেছে প্রায় 10-12 মিনিট। আমরা এখন মাংসটা খুলে দেখবো। ও হয়ে গেছে আপনার। আমি অ্যাকচুয়ালি এই তেল থেকে কাঁচায় কাঁচায় দিচ্ছি, কারণ সমস্ত তেলগুলো সাধারণত উপরে ইয়ের মধ্যে লেগে থাকে, এই ঢাকনার মধ্যে উঠে লেগে থাকে। আমি ঢাকনা থেকে তেলগুলো সরাই দিচ্ছি। যাই হোক, দেখেন মাংসটা হয়ে গেছে সুন্দর। আলুগুলো একদম একদম গলে গেছে, দেওয়ার সাথে সাথে চলে যাচ্ছে একদম, মানে সাধারণত বিরিয়ানি টিরিয়ানির মধ্যে যেরকমভাবে গলে যায় সেরকম হয়ে গেছে। এখন নামানোর আগে আমি যে কাঁচামরিচ দেখাইছিলাম, আমি এখন কাঁচামরিচ কয়টা এর মধ্যে দিয়ে একটু নেড়ে ইয়ে করবো। ঝোলও হয়ে গেছে, ঝোল একটু কমেও গেছে, অসুবিধা নাই। কম ঝোল খাবো, এটা একটু নেড়ে আমি কাঁচামরিচটা, যাতে কাঁচামরিচের গন্ধটা বের হয়, হালকা একটু ঝাল হয়। মাংস টাংস সবই হয়ে গেছে, পানি ঝোল কমে গেছে দেখে আমি আরেকটু ঝোল দিয়ে দিব। আপনারা যখন খুশি তখন পানি দিয়ে পরিমাণ মতো ঝোল রাখতে পারেন, এটা তেমন কোনো ব্যাপার না। অল্প একটু দিয়ে দেবো, কারণ আমি একটু মনে রুটি টুটি দিয়েও মাংসটা খাওয়া যায়। এখন এই পানিটা গরম হলে আমি এটা নামায় ফেলবো, কারণ এই যে দেখেন মাংস গরম। তারপরও দেখাচ্ছি, চাপ দিতে দেখেন এই যে খুলে চলে আসতেছে। এই যে এরকম আমি মাংসটা এইভাবে ছিঁড়ে খাইতে পছন্দ করি। মাংসটা ছিঁড়ে আসতেছে যখনই খুলে যাবে যেভাবে দেখবেন, তখনই বুঝবেন যে মাংসটা হয়ে গেছে। এই যে ছিঁড়ে ছিঁড়ে চলে আসতেছে, হয়ে গেছে মাংস, একদম গলা না। এখন পানিটা সিদ্ধ হলে আমি বলক উঠলে আমি আমার মাংস দিয়ে গেল একটু জালটা বাড়া দিই, পানিটা জলদি বলক আসে। ঢেকে দিলাম। খুব বেশি সময় লাগবে না, হয়তো 1 মিনিট লাগতে পারে। আমি ক্যামেরা অফ করতেছি না, কারণ আপনারা দেখতে পারেন কতক্ষণ লাগে। আপনারা এইদিকেই দেখতে পাচ্ছেন যে এই যে মাংসের বলক ইয়েগুলা যে আসতেছে, ঝোলও খুব বেশি নাই। মানে কাঁচা পানিটা দিয়ে আমি স্রেফ এটাকে বলক দিলাম আর কি। কাঁচা পানি কি হয় থাকলে আমি জানি না, কিন্তু কেউ রাখে না, আমিও রাখলাম না। বৈজ্ঞানিক কারণ খুঁজতে গেলে অনেক কিছু খুঁজে বের করতে হবে, তো এত খোঁজার সময় নেই। এই দেখেন হয়ে গেল, বরফ চলে আসছে। আমি এখন চুলাটাকে বন্ধ করে দিলাম। বন্ধ করে দিয়ে এই হয়ে গেল আমার গরুর মাংসের ভুনা রেজালা অথবা মাংস রান্না। সিম্পল কথা হচ্ছে এটা। তো আশা করি ভালো থাকবেন। ইনশাল্লাহ কালকে আবার নতুন যা রান্না করি দিব আপনাদেরকে, দেখতে থাকেন। তেমন স্পেশালিটি কোনো রান্না পাবেন না, নর্মালি আমরা বাসায় যা রান্না করে খাই সেগুলোই আমি দেওয়ার চেষ্টা করি আপনাদেরকে, কারণ আমি অত ভালো রাঁধুনি না, কিন্তু খেয়ে পরে যাতে চলতে পারি আর কি। আচ্ছা, ভালো থাকেন, আল্লাহ হাফিজ। আবার ক্লোজ আপে আপনাদের দেখা দিচ্ছি কেমন হলো মাংসটা। আমি জানি না মানে রংটা কীরকম আসবে দেখতে, এমনি দেখতে সুন্দরই হয়েছে, স্মেলটাও সুন্দর আসতেছে। সবগুলাই পরিমাণ মতো সিদ্ধ হয়ে গেছে, দেখতে পাচ্ছেন। দেখতে পাবেন কি আপনারা দেখে যা দেখতেছেন এটাই আর কি, কিন্তু সিদ্ধ হয়ে গেছে আমি বুঝতে পারতেছি। বেশি শক্ত না, নরমও না, বেশি স্পাইসিও না। এটা হচ্ছে সিম্পল একভাবে মাংস রান্না করা। আমার মতো যারা ব্যাচেলার থাকবেন, ঘরে একা একা, কোনো মহিলা নাই পাক করা, শটপট রান্না করে ফেলেন। রান্না তেমন কোনো ব্যাপার না যে আপনার পিএইচডি ডিগ্রি লাগবে, করতে করলেই হয়ে যায়। পৃথিবীর সমস্ত শেফ যারা বড় বড় রাঁধুনি আছে সবাই পুরুষ, মেয়ে কেউ নাই। আর আমরা মনে করি মেয়েরা রান্না করবে, সেটাই গ্র্যান্টেড। তো সব কিছু ঝেড়ে ফেলে নিজে রান্না করা শুরু করেন আর তামা করে খান। ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।